বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাইরে রয়েছেন বাংলাদেশ রাইফেলসের এখনকার বর্ডার গার্ডস বাংলাদেশের সাবেক মহাপরিচালক এবং নির্দলীয় জন আন্দোলনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান, এবং আমার ডানে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে যারা অত্যন্ত প্রভাবশালী তাদের একজন মাসুদ কামাল। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। আলোচনাটা শুরু করতে চাই যে এখন পর্যন্ত নির্বাচন কবে হবে, নির্বাচনের রোডম্যাপ কোনো কিছু হয়নি, তবে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, প্রধান নির্বাচন কমিশনাররা গতকাল শপথ নিয়েছেন। সব মিলিয়ে এই যে নির্বাচন আগে না সংস্কার আগে, কত বছর পরে নির্বাচন হবে, কত আগে নির্বাচন দরকার, এই যে আলোচনা বা বিতর্ক হচ্ছে, আপনারা কি মনে করেন কি আসলে হওয়া উচিত, এবং সরকার সেখানে রাইট ট্র্যাকে আছে কিনা, নির্বাচন কমিশনের ভূমিকা কি হওয়া উচিত, রাজনৈতিক দলগুলো আসলে তাদের যে কথাবার্তা যত পরিষ্কারভাবে খোলামেলা বলা দরকার সেটা তারা বলছে কিনা? মেজর জেনারেল আলম ফজলুর রহমান। আসসালামু আলাইকুম। জলিল সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। কামাল সাহেবকে অনেক ধন্যবাদ। আমি ওনার বক্তব্য শুনি এবং খুব ভালো বলেন উনি, এবং অনেক শিক্ষণীয় বিষয় ওনার বক্তব্যে আছে। আর আমাদের বক্তব্য যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আগস্ট বিপ্লব যেটা হলো 5ই আগস্টে, এটাকে আমি আগস্ট বিপ্লব বলি, অনেকে বলে এটা জুলাই বিপ্লব, আগস্ট জুলাই আবার কেউ কেউ বিপ্লবও বলতে চান না, মনে করেন অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান। আমি এটা বিপ্লব বলি, মানে আগস্ট বিপ্লব বলি এই জন্য যে এটার শুরুর সময়টা আমরা ঠিক বলতে পারবো না কবে শুরু হয়েছে, তবে এর শেষটা বলতে পারি যে 5 আগস্টে শেখ হাসিনা দেশ থেকে চলে গেছেন। তো সেই থেকে আমি এটাকে আগস্ট বিপ্লব বলি। বিপ্লব এই জন্যই বলি আমি এটাকে, সেটা হলো যে যত স্বল্প সময়ই হোক সমস্ত জাতি রাজপথে এসে দাঁড়িয়েছিল, সমস্ত জাতি, এবং নারী পুরুষ বৃদ্ধ শিশু সব এসে একই দাবিতে একত্রিত হয়ে এই যে জাতির একটা ঐক্য এতে আসা। 71 সালেও কিন্তু আমাদের কিছু কিছু দল ছিল, রাজনৈতিক দল, কিছু ব্যক্তি যারা 71 সালের মুক্তিযুদ্ধকে সমর্থন করেনি, কিন্তু এখানে আওয়ামী লীগ বাদে সবাই কিন্তু সমর্থন করেছে, সবাই এসে দাঁড়িয়েছে। রাজনৈতিক দলগুলো তাদের ব্যানারে নয় বরং জনগণের ব্যানারে এসে এই বিপ্লবে অংশগ্রহণ করেছে। কাজে আমি এটাকে বলবো একটা সফল বিপ্লব বাংলাদেশে সাধিত হয়েছে, এবং এর যে অভিঘাত তরঙ্গ এটা অনেক গভীরে আমাদের সমাজে প্রথিত হয়েছে। তো আমি যেটা বলতে চাই সেটা হলো যে আপনি পয়েন্ট আউট করেছেন যে রাজনৈতিক দলগুলোর কি। দেখেন, আজকেই আমি ইউটিউবে দেখছিলাম, এটা কোনো অ্যাসপারশন নয় কোনো দলের প্রতি, যে এটা চারিদিকে ভেসে বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়াতে সবাই দেখছেন, যে আপনার জামালপুরের ওখানে যে 26 জন যুবলীগের যাদের বিরুদ্ধে মামলা করেছিল যুবদল, মামলা তুলে নিয়েছে। মানে সরি, আপনার ফৌজদারি মামলা তো তুলে নেওয়া যায় না, মানে জামিনে আপত্তি নাই, এরকম 26 জনকে জামিন দিয়ে দেওয়া হয়েছে। তো এখন প্রশ্ন হলো যে তাহলে এই রাজনৈতিক দল এই বিপ্লবকে কিভাবে ধারণ করলো, এবং চাঁদাবাজি দখলবাজি এইসবগুলো তো আমরা শুনছি। তো কাজেই আমি মনে করি যে কারণে যে এত লোক প্রাণ দিল, 2000 আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 2000-এর মতো লোক প্রাণ দিয়েছে, মানুষের পা নাই, চোখ নাই, চোখ হয়ে গেছে। কেউ বলে যে 20,000 লোক মৃত্যুবরণ করেছে, তার খোঁজ খবর এখনও আসতেছে আমাদের কাছে। তো এইরকম একটা ট্র্যাজিক একটা বিপ্লব, সেখানে এই ধরনের ঘটনা কেন ঘটবে, কেন আমরা শুনবো? তো কাজে পরিবর্তন যেটা হবার কথা জনগণের মধ্যে হয়েছে, রাজনৈতিক দলগুলো সেই পরিবর্তনটা হয়নি। তারপরে আমরা দেখলাম যে সবাই বলতো যে জামাত একটা সংঘবদ্ধ দল, ক্যাডারিস্ট দল, তারাও দেখি ভারতের সঙ্গে বন্ধুত্ব চায়। আমার কথা হলো ভারতের সঙ্গে অবশ্যই আমরা সৎ প্রতিবেশী হিসেবে থাকতে চাই, কিন্তু কথাটা হলো আগ বাড়িয়ে বন্ধুত্ব কেন, সন্দেহটা সেখানে। এবং আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া সেটা, তারপরে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে নয়,
আমি যেটা নিজে মনে করি যে এত বড় একটা গণহত্যা যে দল করলো, তাদেরকে অন্তত 15-20 বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ করা উচিত বলে আমি মনে করি। তারা আমাদের দেশেরই নাগরিক, তারা হয়তো ওই দল নিষিদ্ধ হলে তারা অন্য জায়গায় অন্য প্ল্যাটফর্মে তারা রাজনীতি করবে, ইভেন কি জামাতেও যোগদান করতে পারে। এবং নূপুর কি শর্মা নাকি আছে, দেখলাম যে আওয়ামী লীগের লোককে প্রোটোকল দিয়ে এসে বিএনপিতে জয়েন করাচ্ছে। তো এগুলোর হোক, অসুবিধা নেই, কিন্তু কথা হলো যে এই দলটাকে রাজনীতি এমনিতেও এরা করতে পারবে না। আপনি শ্রীলঙ্কাতে দেখেন যে রাজাপাকসের দল ইলেকশনে করেছিল 0.2% ভোট পেয়েছে, অনেক কম, আসতে পারেনি। তো আওয়ামী লীগও যদি পার্টিসিপেট করতে দেওয়া হয় ইলেকশনে, তারাও কিন্তু আসবে না, মানুষ ভোট দিতে চাইবে না। তো এইরকম একটা অবস্থায় আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর সংস্কার হওয়া উচিত বলে আমি মনে করি, যাতে আমরা নিশ্চিত হতে পারি যে তারাও এই বিপ্লবের যে মূল চেতনা, সেই চেতনাকে তারা ধারণ করেছে। এখন ইলেকশনের ব্যাপারে আমি যেটা চাই, ব্যক্তিগতভাবে চাই, সেটা হলো যে জন্য এই বিপ্লব হলো, সেটাকে যদি আমরা কার্যকরীভাবে দেশে, সমাজে, রাজনীতিতে যদি আমরা বাস্তবায়ন না করতে পারি, তাহলে কিন্তু এইটা একটা ওই সাপকে আপনি মাঝখানে বাড়ি মারলেন, সে নড়ছে না চড়ছে না, কিন্তু ওই সামনে গেলেই সোল মারবে। তো আমি মনে করি এটা একটা স্যাটিসফাইড হয়ে যাওয়া উচিত, যা হবে হবে। আগে সংস্কার হবে, একই সঙ্গে যুগপৎভাবে সংস্কার হবে, এবং সংস্কার শেষ করে ইলেকশন হবে। তবে আমি মনে করি এটা খুব বেশি দেরিও হওয়া উচিত নয়, দেরি হওয়া উচিত না। এদিকে তো ইলেকশন কমিশন অলরেডি শপথ নিয়েছে। তারপরেও আমি মনে করি 26-27 সালের আগে, 2026-27 সালের আগে ইলেকশন হবে বলে আমার ধারণা হয় না। না, একটা তো হচ্ছে যে আপনার কাছে মনে হচ্ছে না 26-27-এর আগে হবে, কিন্তু আপনি কি মনে করেন কবের মধ্যে হওয়া উচিত? আমি তো বলি যে যত তাড়াতাড়ি সম্ভব, যদি এই 72-এর সংবিধানকে রেখে দেওয়া হয়, তাহলে আমি যেমন আপনার ওই বে অফ বেঙ্গল ডায়ালগে আমি তো গেছি আমন্ত্রিত অতিথি হিসেবে। আমি সেখানে আপনার আলী রিয়াজ সাহেবের সঙ্গে আমি দেখা করেছি। দেখা করে আমার সামনাসামনি ছিলাম, তা আগেই পরিচিত, আমার তো আগের থেকে আমরা আমি যাই। তাই বলছি ভাই 3টা পরিবর্তন আপনি নিয়ে আসেন, 3টা, অন্তত 3টা। একটা হলো যে 2বারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকবে না, তাহলে ওই যে আকাঙ্ক্ষাটা আমি সারা জীবন প্রধানমন্ত্রী হিসেবে আছি, চরম দলীয়করণ যেটা হয় সমাজের মধ্যে, সেটা হবে না। 2 নম্বর হলো তত্ত্বাবধায়ক সরকারকে ফিরিয়ে নিয়ে আসা। আর প্রপোর্শনের রিপ্রেজেন্টেশন সেটা হওয়া উচিত বলে আমি মনে করি। তো উনি কিন্তু প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ব্যাপারে আনুপাতিক হারে ওই জিনিসটা কিন্তু গুরুত্ব দিতে চাননি। তা আমি বললাম, দেখেন, আপনি গুরুত্ব আপনাকে দিতে হবে। কারণটা হলো 72 সালে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমাদের কোনো প্রধানমন্ত্রী পার্লামেন্টে নো কনফিডেন্স মোশন কিন্তু ফেস করেন নাই, এবং সেটাকে কি করে মোকাবেলা করতে হয় সেই জিনিসটাও কিন্তু ফেস করেনি। আর কোয়ালিশন গভর্নমেন্ট করে আপনার সংসদ পরিচালনা করা, এই জিনিসটাও কিন্তু আমাদের কোনো প্রধানমন্ত্রী, কোনো সরকার কিন্তু এই এক্সপেরিয়েন্সটা নাই। তা আমি মনে করি যে এটা অন্তত 5টা ইলেকশন বা 3টা ইলেকশন, আপনি যেটাই বলেন, এটা হওয়া উচিত। রাজনীতি আমি আবার আপনার কাছে বিস্তারিত শুনতে আসবো। আপনি কি মনে করেন যে কতদিনের মধ্যে নির্বাচন হওয়া উচিত, যদি স্পেসিফিক একটা টাইম আপনি আপনার কি ধারণা? এখন প্রধান উপদেষ্টা বলেছেন যে, উনি তো বলছেন 31 ডিসেম্বরের মধ্যে তারা রিপোর্ট সাবমিট করবে। তো ওটা বোধহয় সম্ভব হবে না। তো এখন যেটা হয় সেটা উনি জানুয়ারি পর্যন্ত বলেছেন। তাহলে আমি মনে করি সম্মানিত চিফ অফ স্টাফ যেটা বলেছেন যে 18 মাসের পরে ইলেকশনটা হবে, 18 মাসের। তো ধরেন আপনি 18 মাস না বলে আমি 24 মাস বলি, এইরকম একটা সময়ে যৌক্তিকভাবে আপনি মনে করেন যে সংস্কার করে একটা ইলেকশন দেওয়া। মিস্টার মাসুদ কামাল। জি জি, না, এই সময়সীমাটা নিয়ে যে আলোচনাটা হচ্ছে, আমি এটা যে যদি বলি, আর যেহেতু আলোচনাটা মাত্রই করলেন আপনি, দেখেন, আমি যদি সেনাপ্রধান যেটা বলেছিলেন সেপ্টেম্বর মাসে, উনি বললেন যে 18 মাস। তো সেপ্টেম্বরে যদি শিওর যে উনি এই 18 মাস কি অগাস্ট থেকে ধরে বলেছেন না সেপ্টেম্বর থেকে ধরে বলেছেন? যে ডিফারেন্স হয়, হ্যাঁ, 1 মাসের ডিফারেন্স, 18-19 বেশি কিছু না। তো সেক্ষেত্রে কিন্তু আপনার এটা
2025-এর ধরেন আপনার এপ্রিল যে দাঁড়ায়, এপ্রিল মেতে দাঁড়ায় 18 মাস, 2026-এর 2026-এর এপ্রিল মেতে যায়, এটা কিন্তু আপনার 18 মাসটা হয়, ফেব্রুয়ারি মার্চ এরকম। তো তাহলে এমনিতেও যে জিনিসটা বলা হচ্ছে, যেমন খুব বড় একটা বিতর্ক মাঝে মাঝে আসে যে সংস্কার নাকি নির্বাচন কোনটা আগে। আমি ইন্টারেস্টিং, আপনি দুদিন আগে আপনারা খেয়াল করেছে কিনা, ভয়েস অফ আমেরিকা একটা জরিপ করেছে, কিন্তু সেই জরিপটা খুব ইন্টারেস্টিং। আমার কাছে মনে হচ্ছে সেই জরিপে দেখা যাচ্ছে যে 61.9% লোক বলতেছে 1 বছরের মধ্যে নির্বাচন হোক। আমার পাশাপাশি 65.1% লোক বলতেছে যে সংস্কারটা আগে হোক। তো এই যে এটা যদি আপনি খেয়াল করেন, তাহলে আমার যেটা মনে হয় যে এইটাই আসলে আমাদের দেশের মানুষের প্রত্যাশা। মানুষ সংস্কারটা চায়, আবার মানুষ নির্বাচনটাও চায়। তাহলে যখন 1 বছরের মধ্যে নির্বাচন যখন মানুষ বলে, প্রায় একই রকম, আমি 65 আর 61-এর মধ্যে খুব একটা পার্থক্য দেখি না, আমি ধরলাম কাছাকাছি। তো যে মানুষটা 1 বছরের মধ্যে নির্বাচন চায়, সেও কিন্তু চাচ্ছে যে সংস্কারটা আগে করেন। তাহলে আমি মনে করি এটা আসলে সরকারের প্রতি একটা চাপ যে আপনি 1 বছরের মধ্যে সংস্কারটাও করেন, 1 বছরের মধ্যে সংস্কার করেন এবং 1 বছর পরে আপনি নির্বাচনে যান। কারণ এদিকে দেখা গেছে যে অনেক একটা কিন্তু এরকম একটা ধারণা, এরকম একটা মত আছে যে খুব গুরুত্বপূর্ণ সংস্কারগুলি এখন হোক, যেগুলো দিয়ে নির্বাচন হতে পারে, যেমন নির্বাচন কমিশন সংস্কার অথবা আপনার এই সংবিধান সংস্কার, এগুলো দিয়ে তো নির্বাচনটা, এবং হয়তো বিচার বিভাগেরটা বলি আমি, তো এই 3টা হলো, বাকিগুলো হয়তো একটা নীতি, একটা দিক নির্দেশনা দেওয়া থাকলো, যারা নির্বাচিত হয়ে আসলেন তারা ওটা করলেন, এই ধরনের একটা মত কিন্তু আছে। কিন্তু সেই মতের সমর্থক কিন্তু আমি একসময় ছিলাম। তো এইখানে এই জরিপে দেখে কি ওইটার সমর্থন মতো 32%। তো আমার কাছে মনে হলো যে 32% লোক বলতেছে, আর ওইদিকে 65%। তো আমার কাছে মনে হচ্ছে তাহলে আমরা যদি 1 বছরের মধ্যে সব সংস্কার করতে পারি, সমস্যাটা কি? আমি যখন ছিলাম 32-এর পক্ষে, তখন আমার কাছে মনে হচ্ছিল বোধহয় 1 বছরে সম্ভব না, কিন্তু সংস্কার আমার মনে হয় 1 বছরে সম্ভব। সংস্কার তো একটা কন্টিনিউয়াস প্রসেস, নেভার এন্ডিং প্রসেস, একটা পর্যায় পর্যন্ত। আপনি যে প্রথমে যে আপনি 6টা ইস্যু ধরেছেন, এই 6টা বিষয়ে, যেমন ইলেকশন নির্বাচন ব্যবস্থার যে সংস্কারটা, আমার ওই দিন তো বদিউল মজুমদার সঙ্গে আমার আলাপ হলো, ওখানে জাহিদের সঙ্গে তো আমার নিয়মিত কথা হচ্ছে। ওখানে যারা আছেন তারা কিন্তু বলছেন যে তারা ডিসেম্বরের মধ্যেই একটা রিপোর্ট জমা দিতে পারবেন, এবং তারা এটাও বলছেন তারা আশা করছেন যে এটা অনেক ভালো একটা রিপোর্ট হবে। দেখেন, তো এরপরে কি, এরপরে গভর্নমেন্ট চেয়েছে যে এইটা নিয়ে তারা গভর্নমেন্ট পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসবে। ওখানে ধরেন 1 মাস, ধরলাম 2 মাস, 2 মাস ধরলে তাহলে ফেব্রুয়ারি, তারপরে আবার বিভিন্ন রকম সমাজে বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বসলো, ধরলাম আরও 2 মাস, তাহলে এপ্রিল। তাহলে এপ্রিলে কিন্তু মোটামুটি সংস্কার একটা রূপরেখা আমরা পেয়ে গেলাম। এপ্রিলের পর যদি নির্বাচন নিয়ে মাথা ঘামায়, তাহলে কি হবে? কয় মাস সময় নেবেন আপনি? 6 মাস সময় নেন, তাহলে তো 2025-এর মধ্যে নির্বাচন হয়ে যায়, যদি আমরা ওভাবে ধরি আর কি। এবং দেখেন, সরকার কিন্তু 2টা জিনিস করেছে। একটা হলো সে এই সংস্কার বিষয়ক কমিশনগুলিও গঠন করেছে, আবার একই সঙ্গে কিন্তু ইলেকশন কমিশনও গঠন হয়ে গেল আজকে শপথ দেওয়ার মাধ্যমে। তো ইলেকশন কমিশনের কাজটা কি? কাজটা হলো একটা ভোটার লিস্ট করা আর নির্বাচন করা, এই তো। এখন আবার মাঝখানে আরেকটা আওয়াজ হচ্ছে যে স্থানীয় সরকারটা তারা, হ্যাঁ সেটা একটা ইস্যু, এবং সিএসসি বলেছেন সংস্কারের যে প্রতিবেদনগুলো সেগুলো দেখে কি আসে তারপরে তারা অন্যান্য সিদ্ধান্ত। ঠিক আছে, তাহলে এখন তাহলে এদের কাজ কি? আর তো একে থাকে সীমানা নির্ধারণ। তো করুন সীমানা নির্ধারণ, সবগুলি কাজ তো একই সঙ্গে চলতে পারে, যে এমন তো না যে সীমানা নির্ধারণ করলে পরে অন্যগুলি করা যাবে না, একই সঙ্গে চললো। তাহলে ইলেকশন কমিশন যখন আজকে গঠন করলো, ইউনূস সাহেব যেটা বলেছিলেন যে নির্বাচনের ট্রেন লাইনে উঠে গেছে, আমি কিন্তু মনে করি লাইনে আসলেই উঠছে। ইলেকশন কমিশন গঠনের মাধ্যমে সেটা কিন্তু একটা আনুষ্ঠানিক রূপ পেল। তো আমি মনে করি যে 2025-এর শেষ দিকের মধ্যে নির্বাচন করা সম্ভব, আমি মনে করি। এবং ইউনূস সাহেবের কথাবার্তা তো আমার একটু মনে হচ্ছে যে বেশি চাপাচাপি করলে আমি নির্বাচন দিয়ে চলে যাব, উনিও যে এই পোস্টটাকে খুব একটা এনজয় করছেন তা আমার কাছে মনে হচ্ছে না, এবং এনজয় না করারই কথা, কারণ উনি তো এই প্রেশারের মধ্যে কখনো কাজ করেন নাই। তো যে কারণে উনি এই বয়সে সেটা এনজয় করবেন কেন?
এবং 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 উনি গ্লোবালি আসলে যা এনজয় করেন সেই হিসেবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হলেও আসলে ওনার ওই ইমেজ, ওনার পরিচিতি, ওনার সম্মান, তার সঙ্গে এটা খুব বেশি মাত্রা, এটা কিছুই না, হ্যাঁ কিছুই না, কিছুই না। এটা মনে ওখানে উনি যা কিছু করতেন সেটা নিয়ে মানুষ আনন্দ করতে হাততালি দিত, আর এখানে যা কিছু করেন ওটা নিয়ে সমালোচনা হয়। তো এইটাকে উনি এনজয় করবেন কেন? সেটাই করবেন না। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় যে ওই সেনাপ্রধান যেটা বলেছে 18 মাস, ওটা নিয়ে তখন অনেকে আলোচনা করেছে, কিন্তু ওনার হিসাবটা ঠিকই আছে, 18 মাসও লাগবে না আমার ধারণা। একটা বিষয় প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রসঙ্গটা যখন আসলো, তখন কি এটা আপনার কাছে মনে হয় যে এই যে সমালোচনাগুলো হচ্ছে, একটা তো হচ্ছে যে উনি কখনো স্টেট মেকানিজমের মধ্যে ছিলেন না, সেখানে আন্ডারস্ট্যান্ডিংয়ের বা পলিটিক্সের মধ্যে ছিলেন না, একটা গ্যাপ থাকতে পারে, বাট ওভারঅল বিশ্ব পরিস্থিতি, তার কমিউনিকেশন স্কিল, সারা পৃথিবীর সঙ্গে তার যোগাযোগ সম্পর্ক সব মিলিয়ে বাংলাদেশের মতো একটা দেশ পরিচালনায় তার কন্ট্রিবিউট করবার যথেষ্ট সুযোগ আছে। কিন্তু যে সমালোচনা বা দুর্বলতাগুলো, সেটা কি এই কারণে মনে হয় যে তিনি কোনো একটা কোটারি বা কোনো একটা গ্রুপ দ্বারা কেউ কারো ভাষায় জিম্মি হয়ে আছেন, বা কেউ তাকে একটা ইয়ের মধ্যে ফেলে দিয়েছে, যে কারণে তিনি আসলে তার স্বাধীন যে স্বকীয় চিন্তা, স্বকীয় কাজ সেটা করতে পারছেন না? না, আমি ঠিক ওভাবে দেখি না জিনিসটা। আমি যেভাবে দেখি সেটা হলো, আমি মনে করি ওনার কিছু দুর্বলতাই আছে এই সমস্ত ক্ষেত্রে। দেশ পরিচালনার জন্য, দেশ পরিচালনা তো একটা আলাদা একটা কাজ। আপনি যদি আমাকে বলেন তুমি রিক্সা চালাও, আমি কিন্তু পারবো না। আপনি যদি ভালো ট্রাক চালাতে পারবেন, কিন্তু রিক্সা আপনি নাও চালাতে পারেন, কারণ এই কাজটা আপনি কখনো করেন নাই। তো ওনারও এই কাজটা কিন্তু উনি করেন নাই, কাজে উনি এটা খুব ভালো করবেন আমার সেটা মনে হয় না। ওনার গ্রামীণে যখন উনি ছিলেন, আমি গ্রামীণের অনেক লোকের সঙ্গে আমার পরিচয় আছে, আমি নিজেও বহুবার গ্রামীণে গিয়েছি। গ্রামীণের কেউ ওনাকে খুব গুড অ্যাডমিনিস্ট্রেটর বলেন না, কেউ না, নোবডি। আমি গ্রামীণে এখন পর্যন্ত এমন এক লোক পাই নাই যিনি বলেছেন ডক্টর ইউনূস খুব ভালো প্রশাসক, কেউ বলেন নাই, উনি বলেন নাই। কাজে সেক্ষেত্রে উনি এখানে এসে খুব ভালো প্রশাসন চালনা করবেন এই এক্সপিরিয়েন্স ওনার কখনো হয় নাই। উনি স্বপ্ন দেখা, উনি স্বপ্নদ্রষ্টা, উনি ফিলোসফার বলতে পারেন না। আমি ওইভাবে দেখি যে উনি একটা আইডিয়া দিবেন মানুষকে, এইটা হতে পারে। দেখেন উনি যে বাস্তবায়নকারী না, আমি তার একটা প্রমাণ দেই। খুব আপনি হয়তো বলবেন যে এটা খুব একটা স্থূল প্রমাণ হলো, কিন্তু তবু আমি দেই। ওনার এই মুহূর্তে সারা দুনিয়াতে ওনার নাম বলার পর ওনার কোন তত্ত্বটা আসে? এই 3-0, উনি 3-0 কথা বলেন কি, মানে 0 বেকারত্ব, 0 দারিদ্র এবং 0 কার্বন ইমিশন, এই তো বলছেন উনি। আচ্ছা, উনি এইটা কি কারণে বলছেন? সব দেশকে এটা প্রয়োগ করতে বলছেন। উনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এখন আছেন, সর্বোচ্চ ক্ষমতায়। যে কোনো কিছু প্রয়োগ করার ক্ষেত্রে, বাস্তবায়ন করার ক্ষেত্রে ওনার হাতের সব। উনি কি ওনার এই ফর্মুলা এখানে প্রয়োগ করতে আসছেন এ পর্যন্ত? আসেন নাই কেন? তাহলে কি এটা কোনো ইউটোপীয় ধারণা? তা তো না, সারা দুনিয়া তো এটা নিয়ে নাচতেছে। তাহলে উনি যেটা দিয়ে সারা দুনিয়াকে মানে উদ্বেলিত করছেন, সেটা ওনার দেশে উনি কোনো প্রয়োগ করেন না। কি করে করেন না? কারণ এটা প্রয়োগ করতে গেলে যে প্রশাসনিক দক্ষতা লাগবে, এটা ওনার নাই। দিস ইজ দ্য রিয়েলিটি। কিন্তু ওনার নাই, কিন্তু ওনার তো টিম, ওনার টিম ওইটাকে অন করে না। ওনার টিম অন করলে এই লাইনে আপনি আমাকে বলেন আপনি গত 3 মাসে, গত 4 মাসে ফিলোসোফার বা স্বপ্নদ্রষ্টা শব্দ করতে হবে না, বা একজন সরকার প্রধানের যে তার নিজেরই সব করতে ব্যাপারটা তো এরকম না। আমি ওনাকেই করতে বলছি না। ওনার যে মেকানিজমের সঙ্গে এটার সঙ্গে তো একটা থাকা উচিত ছিল। হয়েছে কোথাও আপনি দেখেছেন এমন কোনো কাজ ওনার হয়েছে এর মধ্যে যে কাজটা প্রমাণ করে যে ওই জিনিসটা উনি এসে বাস্তবায়ন চান? দেখান না ভাই একটা, আমি তো খুঁজে পাই না। তাহলে বিষয়টা হলো কি, এর মানে কি ওনার তত্ত্ব ভুল? আমি তা বলছি না। আমি বলছি যে উনি এখন অন্য একটা দায়িত্ব নিয়ে আসছেন, উনি বলছে এটা করবেন, এবং সেটা করার জন্য ওনার আন্তরিকতা আছে, কিন্তু দক্ষতাটা পরে যা আছে কিনা আমার সন্দেহ আছে। এবং দক্ষতাটা না থাকাটাও আমি কোনো অন্যায় মনে করি না। উনি ওনার সঙ্গে যারা আছে, টিমমেট যারা আছে, তারা যদি দক্ষ হতো, তাহলে কিন্তু ওনার দুর্বলতাটা, ওনার সীমাবদ্ধতাটা হয়তো আমরা দেখতেই পেতাম না। কিন্তু আনফর্চুনেটলি এই টিমমেট হিসেবে উনি যাদেরকে ম্যানেজ করেছেন, যাদেরকে কালেক্ট করেছেন, তারাও আসলে কোনো ক্ষেত্রে এরকমই। এই জন্যই কিন্তু ওনার এই দুর্বলতাগুলো সাধারণ মানুষের মধ্যে কিন্তু কিছু ক্ষেত্রে ধরা পড়ছে। কিন্তু এটা খুব আলোচিত হচ্ছে না, হচ্ছে না কেন? হচ্ছে না এই কারণে মানুষ
এই সরকারকে আসলে ভালোবাসে। মানুষ এমন একটা সরকারের আমল থেকে এই সরকারের উপরে এসে পড়ছে যে মানুষ মনে করতেছে ভাই ওইটার থেকে তো বাঁচছি, এখন এরা আছে দেখি না কি করে, আমি আরেকটু সহ্য করতে চাই। তো যখন আরেকটু সহ্য করতে চাই তখন এই সময়টা কিন্তু আসলে অনন্তকাল হবে না। এই জিনিসটা উনি বুঝতে পারছেন, যে কারণে উনি, আমার বললাম তো, আমি মনে হয় না যে 2025-এর পরে ইলেকশন যাবে, আমার ধারণা 2025-এর মধ্যে হয়ে যাবে, মধ্যে হবে। জেনারেল রহমান, আপনি কি মনে করেন? এবং কিছুটা সরকার প্রধান, তার টিম, এইসব আলোচনা আসলো আলোচনার মধ্যে। অ্যাকচুয়ালি উনি যেটা কামাল সাহেব বললেন এটাই ঠিক। কারণটা হলো উনি তো গ্রামীণে ছিলেন এবং সারা পৃথিবীতে উনি পরিচিত, এবং তার যে স্ট্রেচার সারা পৃথিবীতে। এখন এখানে এসে যারা উপদেষ্টা হয়েছেন বা আরও যারা ছাত্ররা আছে, তো এখানে তো 3টা জায়গায় আমি দেখি যে পাওয়ারটা কেন্দ্রীভূত। একটা হলো ছাত্র, একটা তিনি নিজেই, তার সরকার, আর একটা সেনাবাহিনী। তো এখানে আপনার পাওয়ার ব্যালেন্স করা খুব ডিফিকাল্ট। এই পাওয়ার ব্যালেন্সটা করা খুবই ডিফিকাল্ট, এবং এটা নিয়ে অগ্রসর হওয়াও খুব একটা কেন ডিফিকাল্টিসটা কোথায় দেখেন? ডিফিকাল্টি আছে। তো এখন মনে করেন যে সেনাবাহিনী, যেমন আমি 30 বছর চাকরি করেছি সেনাবাহিনীতে, কোনোদিন ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার আমাদেরকে দেওয়া হয়নি। এবারে দেওয়া হয়েছে, ক্যাপ্টেন থেকে নিয়ে উপর লেভেল পর্যন্ত ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার এক্সারসাইজ করবে। এখন এটা এক্সারসাইজ করতে গিয়ে কি হবে, অত খবর বোধহয় ডক্টর ইউনূস পাচ্ছেন বলে আমার তো মনে হয় না, বা ওইটা মনিটরিং করার মতো যে মেকানিজম সেটা আছে বলে আমি মনে করি না। তো সেটা একটা, বাদু ম্যাজিস্ট্রেসের পাওয়ার তারা এক্সারসাইজ করছে কি না সেরকম খবরও তো আমরা খুব একটা পাই না। জি। তো এখন এই একটা অসুবিধা হলো আর্মির, যেটা আমি বলি যে সবচেয়ে বড় যে কথাটা, সেটা হলো আর্মিতে কিন্তু আপনি দেখবেন, এটা খুব সংক্ষেপে আমি বলি, এটা বড় আলোচনা। আর্মিতে যাদেরকে নেওয়া হয় এরা কিন্তু ডিফারেন্ট টাইপ অফ পিপল। আইএসএসবি হয়, ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড হয়, সেই বোর্ডে সাইকোলজিক্যাল টেস্ট বলেন, অন্য সব টেস্ট বলেন, এগুলো করে নেওয়া হয়। কারণ হলো আর্মির জন্য সে উপযুক্ত কিনা। তো সেই লোকগুলোকে আপনি সিভিল ফিল্ডে দিয়ে কাজ করাবেন, এটা মিসগাইডেড হয় বহু জায়গায়। এটা শেষ পর্যন্ত আখেরে কিন্তু ভালো হয় না, এটা দেখা গেছে আর কি। কেননা সিভিল সাইকোলজি বোঝা এটা কিন্তু খুবই ট্রিকি বিষয়। তো এটা সেনাবাহিনী প্রধান নিশ্চয়ই এটা উপলব্ধি করবেন, তার বাহিনী যখন আছে জনগণের মধ্যে, এটাকে খুব ক্লোজলি মনিটর করতে হবে, না হলে কিন্তু এটা হিতে বিপরীত হবে। কেননা আমি স্বাধীনতার পরে, যেহেতু স্বাধীনতা যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি এবং তারপরে সেনাবাহিনী, ওখান থেকেই সেনাবাহিনীতে গিয়ে সেকেন্ড বাংলাদেশ ওয়ার কোর্সে আমি কমিশন পেয়েছি। তারপরে এই আর্মিটা গড়ে উঠেছে আমাদের হাতে, এবং আমাদেরকে বহুভাবে ব্যবহার করা হয়েছে সিভিল অ্যাফেয়ার্সে, আপনার ফুড মুভমেন্টে, তারপরে সিভিল লাইনিং, এন্টি স্মাগলিং, আর্মস কালেকশন, মানে আমরা ক্যান্টনমেন্টে থাকতে পারতাম না, মানে সবসময়ের জন্য আমরা বাইরেই আছি। তো সবখানে যে ফল ভালো হয়েছে তা নয়, মিসগাইড করে লোকে এসে নানান ধরনের, ওটা বুঝতেই পারে না। কেননা আর পাবলিকের সঙ্গে তো ওইভাবে মেশার সুযোগ আর্মিতে নাই, এমনি কারোর সঙ্গে ফ্রেন্ডশিপ আছে, সেটা অন্য কথা। তো এতে কিন্তু হিতে বিপরীতই হয়, অনেক সময় হয়েছে আর কি। তো এই ব্যাপারে খুব কেয়ারফুল থাকতে হবে। এবং আমি ডক্টর ইউনূসের ডিফিকাল্টিটা বুঝি, যে উনি বাইরের থেকে এসে রাজনৈতিক ব্যক্তিত্ব নন, এবং সেখানে রাজনীতি নিয়ে তাকে ডিল করতে হবে, সে ভেরি ডিফিকাল্ট প্রপোজিশন। এইটা একটা। আর আরেকটা জিনিস হলো, যারা আপনার উপদেষ্টা হয়েছেন, এদেরও কিন্তু রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তো কামাল সাহেব যেটা বললেন, যে একটা যৌক্তিক সংস্কার করে আপনার আরেকটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্টের কথা আপনি বলেছেন, স্টুডেন্টদের কথা আপনি বলেছেন। জি। মানে তো এখন স্টুডেন্টদের মধ্যে আমি তো দেখছি যে এই যে আপনার যেটা কামাল সাহেব বললেন, যে আপনার লোকাল ইলেকশনগুলো, লোকাল গভর্নমেন্ট ইলেকশন আগে হবে। কেন আগে হবে? জাতীয় ইলেকশনের আগে লোকাল গভর্নমেন্ট ইলেকশন করে কি হবে? সেটা কি ভালো হবে? ভালো হলে কেন হবে, ভালো না হলে কেন হবে না? আমি এটা নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করিনি। আমি যা শুনলাম যে এরকম লোকাল গভর্নমেন্ট ইলেকশন আগে হবে, তারপরে এখন
নাগরিক কমিটি হচ্ছে, এই নাগরিক কমিটি কি শেষ পর্যন্ত রাজনৈতিক দলে পর্যবসিত হবে, সেটাও একটা বিষয়। কেননা একটা রাজনৈতিক দল আমি মনে করি হওয়া উচিত বলে আমি মনে করি, যেটা এই বিপ্লবের চেতনাটাকে পুরোপুরিভাবে ধারণ করবে আর কি। সেটা একটা রাজনৈতিক দল একটা হওয়া উচিত বলে আমি মনে করি। আর এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেমন পুলিশের যে সংস্কার, সেগুলো সংস্কার নিয়ে যে কী হচ্ছে আমি ঠিক এখন পর্যন্ত, কামাল সাহেব সাংবাদিক মানুষ, উনি ভালো জানবেন যে এটা প্রোগ্রেসটা কী, পুলিশের প্রোগ্রেস কী। খালি সবখানে বলে যে কমিশন গঠন করতে হবে আর স্বাধীনতা দিতে হবে, তো এইটা করে তো আর হবে না। এটা আপনার এর গোড়ায় যেতে হবে এবং কিভাবে সংস্কার হবে সেই জিনিসগুলোকে নিয়ে কিন্তু গভীরভাবে আপনার চিন্তাভাবনা করতে হবে। আমি ডক্টর বদিউল আলম মজুমদারের সঙ্গেও সেদিন আপনার ওখানে আমি দেখা করেছি। তো আমি বললাম যে স্যার আপনি এগুলো দেখেন, তো বল যে হ্যাঁ আমরা তো কথাবার্তা বলতেছি, আমরা ওয়েবসাইট অন করেছি, দিয়েছি, সবাই অনেক সাজেশন দিচ্ছে, তো সেগুলো নিয়ে আমরা কাজ করছি। হয় কি, কোরআনে একটা কথা আছে যে, মানে একটা আয়াত আছে যে সবার কথা শুনে আপনি কাজ করতে পারবেন না, যে আপনাকে একটা মানে জালটা ফেললেন আপনি গুটোতে পারছেন না, তাহলে তো হবেন, মাছ ধরতে পারবেন না আপনি। এখন যদি একবারে ওয়াইড ওপেন করে দিয়ে সবার কথা আপনি শুনতে ধরলেন, তারপরে শেষ পর্যন্ত এটা কিছুই হলো না। তো আমার মনে হয় খুব গভীরভাবে আপনার এই জিনিসটাকে ভালো করে ধরতে হবে। এবং আমি একটা পজিটিভ দিক দেখি, সেটা হলো যে নির্বাচন কমিশন শপথ নিয়েছে, কাজে আমরা ধরে নিতে পারি যে নির্বাচনের জন্য এই সরকার সিরিয়াস, এবং যত তাড়াতাড়ি সম্ভব একটা যৌক্তিক সংস্কার করে, বিশেষ করে সংবিধানটাকে যতটুকু সম্ভব সংস্কার করে একটা নির্বাচন দেওয়া, যেটাতে একটা এনশিওর হবে যে স্বৈরাচার আর ফিরে আসবে না বাংলাদেশে। এটা যদি হয় তাহলে আমি ব্যক্তিগতভাবে খুশি। যে কিন্তু এটাকে এনশিওর করা সম্ভব হয় কিনা, কেননা শেখ হাসিনা নিজেও তো এনশিওর করতে চাইছিলেন এবং করেছিলেন সংবিধানের মধ্যে যে কোনো অনির্বাচিত সরকার ভবিষ্যতে ক্ষমতায় আসবে না, এবং সেই সংশোধনীটা অপরিবর্তনীয় করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তো সেই সংবিধানও টিকে নেই, সেই ধারাও টিকে নেই, অপরিবর্তনীয়টিও দিয়ে সুরক্ষা টিকে নেই। সো মিস্টার মাসুদ কামাল, আপনি শুনছিলেন ওনার বক্তব্য, এবং এই বক্তব্যের প্রেক্ষিতে সংবিধানের প্রসঙ্গটা আসলে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ ছাত্রদের ভূমিকা। আমার প্রশ্নটা আমি এভাবে করতে চাই, ছাত্রদের ভূমিকা, ছাত্রদের নামে ভূমিকা, আর তাদের দল করবার যে, এটি নিয়ে নানা রকমের বক্তব্য আছে, সব মিলিয়ে আপনি কি দেখেন? দেখেন, একটা জিনিস হলো জেনারেল সাহেব যে কথাটা বললেন যে ছাত্রদের একটা দল হওয়া উচিত, আমি কিন্তু মনে করি হওয়া উচিত, আমি কিন্তু সিরিয়াসলি মনে করি। এবং ওদের যে মানে ওই দলে শুধু যারা যখন ছাত্র থাকবে তারাই থাকবে, ছাত্র তো শেষ হয়ে গেলে। সার্জিস আলম কয়েকদিন আগে কিন্তু একটা জায়গায় বলেছিলেন যে ছাত্র জনতার একটা দল হওয়া উচিত। যখন উনি ছাত্র জনতার কথা বলেন তখন তো সবাই আসে, আপনিও জয়েন করতে পারেন, আমিও পারি, উনিও পারেন, সবাই, সমস্যা নেই কোনো। তো বাকি যে দলগুলো আছে সেগুলো কি ছাত্র জনতার দল না? তারা হয়তো এভাবে তারা বলতে যাচ্ছে, যেমন বিএনপি বলে জাতীয়তাবাদী দল, দেন বিএনপির বাইরে অন্য দলগুলো কি জাতীয়তাবাদী? অবশ্যই হতেই পারে, এটা কোনো সমস্যা নাই। দল তো করতে কারো সমস্যা নেই, যে কেউ আমরা একটা দল করতে পারে। যারা নাকি নেতৃত্বে ছিল তারা হয়তো মনে করতে পারে আমি অন্য কোনো প্রচলিত দলগুলিতে যাব না, আমি এভাবেই দেশ সেবার জন্য নিজেকে উৎসর্গ করব, ভাবতেই পারে। আমি মনে করি এটা হওয়া উচিত। আবার একসঙ্গে কিন্তু অনেকগুলি কথা কিন্তু আসলো, উনি অল্প অল্প করে বললেন, কিন্তু অল্প বলে কিন্তু অনেক কিছু বলছেন এই ফাঁক দিয়ে। যেমন ধরেন উনি এই স্থানীয় সরকার নির্বাচন, এই আলোচনাটা কিন্তু ইদানিং উঠছে, এটা হবেই এরকম কোনো ঘোষণা আসেনি, বাট আলোচনা উঠছে। যখন এই আলোচনা উঠে, তারপরে আবার যখন ছাত্র জনতার একটা দলের কথা উঠে, তারপর লোকে কিন্তু মেলায় যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে কে আছে। স্থানীয় সরকারের দায়িত্বে আছে কিন্তু একজন ছাত্র, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তো উনি ওইটার দায়িত্বে আছেন। তাহলে কি এই সবই কি একটা পরিকল্পনার অংশ? এই আলোচনাটা কিন্তু আসে যে তাহলে কি স্থানীয় সরকারের মাধ্যমে আগে তাদের শক্তিটাকে তারা করবে, একত্রিত করবে, তারপরে একটা দল করবে। এটা হতে পারে, আমি এটাও তো কোনো সমস্যা দেখি না, হোক না, একটা বিকল্প কোনো একটা দল হোক না, আমার কোনো আপত্তি নাই ভাই। তারপরে শেষে যদি জনগণ তাদেরকে চায়, তাদেরকে ভোট দেয়, তারা আসবে, যদি না দেয় তারা ওরা মেনে নেবে। কারণ আমি মোটামুটি আমি যে জিনিসটা সবসময় দেখি, আমি বেসিক্যালি দেখি কি জানেন, যদি নির্বাচনটা ঠিকমতো হয় না, যদি নির্বাচন ঠিকমতো হয় তাহলে কিন্তু সমস্যার অর্ধেকের বেশি শেষ হয়ে যায়।
তাহলে কারোর পক্ষে স্বৈরাচারী হয়ে ওঠাও টাফ হয়ে যায়। সে তখন ভাবে আমাকে তো নির্বাচনের মধ্যে যেতে হবে, ওই লোকগুলি তো আমাকে আগামী 5 বছর পরে আমাকে ধরবে। যদি এই ধরার প্র্যাকটিসটা থাকে, যা প্রথম ধাপ হলো তত্ত্বাবধায়ক সরকার, দ্বিতীয় ধাপ হলো একটা শক্তিশালী নির্বাচন কমিশন। এবং এই জন্য যদি হয়, যেমন নির্বাচন কমিশন আজকে কিন্তু শপথ নিল, দেখেন আমি আশাবাদী এই নির্বাচন কমিশন কেমন আমি বলতে পারবো না, কিন্তু এদের কাউকে আমি তেমনভাবে চিনি না। এখন যাকে আপনি না চিনবেন সে ভালো, কারণ তার সাথে তাকে তো আমি চিনিনি না, তারা আপনি ভালোও জানেন না মন্দও জানেন না, তাহলে সে ভালো, ধরে নেই ভালো। তাহলে এই লোকগুলি ভালো, এখন ভালো লোকগুলি আমি যোগ্য কিনা তাও জানি না। তো এখন তারা কিভাবে করবে? আবার আরেকটা কথা আমি বলি, মাঝখানে ফাঁক দিয়ে বলি, এটা প্রাসঙ্গিক কিনা জানি না, তবু বলি। আমরা কিন্তু এর আগের বার দেখেছিলাম এই বদির আলম মজুমদার সাহেব, এর আগে যখন নাকি ইলেকশন কমিশন গঠন হলো, তখন উনি কিন্তু এটা আবেদন করেছিলেন তথ্য পাওয়ার অধিকার তো আমাদের আছে সবারই। উনি আবেদন করেছিলেন যে এই সার্চ কমিটি কাদেরকে সার্চ করে বের করলো, কারা কাদের মাধ্যমে আসলো, কারা কার নাম প্রস্তাব করছে, এই তালিকাটা আমরা একটু দেখতে চাই। বা শেষ পর্যন্ত সার্চ কমিটি কাদের নাম প্রস্তাব করলো রাষ্ট্রপতির কাছে, সেটাও ছিলেন কোন 5 জন রাখলো, এটা আমরা একটু দেখতে চাই। তো এই চাওয়াটা কিন্তু অন্যায় কোনো চাওয়া না, অসাংবিধানিক চাওয়াও না, এটা মানে বেআইনি চাওয়াও না। তো সেই চাওয়া কিন্তু কখনোই মূল্যায়িত হয়নি। এইবারও শুনলাম যে 300 জনের নাম দেওয়া হয়েছিল। তো আমার কিন্তু জানার আগ্রহ আছে এই 300 জন কারা, কাদের নাম আসলো, কিভাবে আসলো। আমার এটাও জানার আগ্রহ আছে যে সার্চ কমিটি কোন 10 জনকে নির্বাচন করলেন, আবার তারপরে ওখান থেকে 5 জনকে রাখছে। মুখে মুখে যাই বলেন, আইন অনুযায়ী তো রাখছে হল প্রেসিডেন্ট তো 5 জনকে নির্বাচন করছে। এখন এখানে প্রেসিডেন্টের কোনটা অথবা প্রধান উপদেষ্টার কোনটা, নাকি সবগুলি প্রেসিডেন্টের, নাকি সবগুলি প্রধান উপদেষ্টার, এই বিষয়গুলো আমাদের কিন্তু একটু বোঝার আগ্রহ থাকতে পারে। তো এখানেও কিন্তু আমি দেখলাম আগের স্বৈরাচারী সরকার যে প্রক্রিয়ায় কাজটা করতো, এরাও ঠিক সেই একই প্রক্রিয়া অনুসরণ করলো। তো আপনি তো স্বৈরাচারী সরকারের অনেক কিছুই মানেন না, এটা মানলেন কেন? যেগুলি আপনার সুবিধা এগুলি মানেন কেন ভাই? না মানলে কিছুই মানেন না, আর মানলে সবই মানেন। তো এটা আপনি করলেন কেন? আমরা তো একটা ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট চাই, কারণ আমরা তো মনে করি এই গভর্নমেন্টটা জনদাবির মুখে সামনে আসছে, জনতার দল, এটা মানে জনতার সরকার। তো জনতার সরকার জনতার থেকে বিচ্ছিন্ন থাকতে চায় কেন? এই যে মানসিকতাটা, এই মানসিকতাটাকে আমরা প্রশংসা করব না কি করব? আমি প্রশংসা কিন্তু করতে পারছি না। তো এটা কিন্তু আমি মনে করি জানা আমার দরকার ছিল। আবার আরেকটা কথা, আমাকে আজকে আরেকজন একদম সাবেক বিচারপতি আমি এই কথাটা বললেন যে সার্চ কমিটির গঠন করা হয়েছিল, উনি বলছেন যে এইটাই তো বেআইনি। উনি বলছেন যে সার্চ কমিটিতে হাইকোর্টের বিচারপতি আছেন, সুপ্রিম কোর্টের বিচারপতিরা আছেন না? তো সুপ্রিম কোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতির কি কাজ, এটা সংবিধানে একদম নির্দিষ্ট করে দেওয়া আছে। নির্দিষ্ট করে দেওয়া আছে মানে উনি সুপ্রিম কোর্টের বিচার করবেন, ওনার এইটুকুই দায়িত্ব, এর বাইরে ওনার কোনো দায়িত্ব নাই। তাহলে ওনাকে আবার এই দায়িত্ব দেওয়া হলো কেন? এই দায়িত্ব দেওয়াটা কি ঠিক হয়েছে? বলবেন এটা আইনের মাধ্যমে করছি, তো আইনটাই তো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কিনা। এখন এটা তো আনিসুলক করছে। আনিসুলক যদি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন করে থাকে, শেখ হাসিনার আমলে তো এটাকে চ্যালেঞ্জ করার সাহস ছিল না। তো এখনও ওই আইনটা আপনি পালন করতে হবে কেন? আপনার সার্চ কমিটি অন্য কাউকে করতে পারতেন। আমার আরও একটা কথা আছে, এটা বলে শেষ করি। আপনি দেখবেন যে সব সময় যখন নাকি ইসি গঠন করা হয়, 4 জন 3 জন যাই দিয়ে করুক, এরা সব অবসরপ্রাপ্ত এবং আমলার প্রাধান্য। আমি আজকে দেখলাম তো এই গাড়ির থেকে যে নামলেন সিইসি, উনি তো হাঁটতে পারেন না, উনি তো প্রায় ধরে ধরে হাঁটার মতো অবস্থা। তো আমলার প্রাধান্য দেয়া, অবসরপ্রাপ্ত আমলা, এদেরকে দেয়া ইসির মতো একটা গুরুত্বপূর্ণ এবং যেটার মধ্যে নানা ধরনের মানসিক চাপ সার্বক্ষণিক থাকে, সেটা বানানোর দরকারটা কি? অবসরপ্রাপ্তি হতে হবে এরকম তো কোনো আইন ইসি গঠনের সময় নাই। অবসরপ্রাপ্ত আমলাই হতে হবে এমন কোনো আইনও তো নাই। কেন বানাতে হবে? আপনি বর্তমান যারা আমলা আছেন, আমলা না থাক ইউনিভার্সিটির টিচার হতে পারে তো। কে যেন আমাকে দিন বললো যে আপনার ওই কোথায় কোন দেশের নামটা আমি খেয়াল, সেখানে নাকি চিফ ইলেকশন কমিশন বানানো হয়েছিল একটি স্কুল মাস্টারকে, এবং সে নাকি খুব ভালো করছে। তো ওইটাই হতে হবে কেন? আমলাদের ব্যাপারে একটা জিনিস হলো, জানেন কি, আমলারা এমন একটা ক্যারেক্টার যে তারা
তারা কিন্তু কখনো নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারে না, তারা সবসময় কোনো না কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করে। সে 30-35 বছর ধরে এই কাজটাই করছে, সিদ্ধান্তটা আসে উপর থেকে, ওটা তারা খালি এক্সিকিউট করে। তাহলে আমরা কেন্দ্রে একটা ইসি বানাইতে হবে কেন আপনাকে? এই পুরো জিনিসটাই কিন্তু আমি দেখছি যে নাম আমরা বলছি, আমার জেনারেল ফজলুর রহমান সাহেব উনিও মানে বলতে চাইলেন এটা বিপ্লবী সরকার হলে ভালো হয়। তো হ্যাঁ ঠিক আছে, আমি কিন্তু আপনার সঙ্গে আপনার লজিকটা কিন্তু আমার কাছে ভালো লাগছে যে এই কয়টা দিন তো সারা দেশ একত্রিত ছিল, সারা দেশ যখন নাকি একটা প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে নামে এবং পরিবর্তন ঘটিয়ে দেয়, অবশ্যই সেটাকে বিপ্লব বলবো আমরা। কিন্তু বিপ্লবের মাধ্যমে যে সরকারটা পেলাম, তারা তো আগের সরকারকে অনুসরণ করতেছে। নতুন কে পেলাম আমি? আপনি দেখেন আগের সরকারকে অনুসরণ করতেছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করছে, আগের সরকারের মতো করে করছে। আগের সরকার যে আইনে জামাতকে নিষিদ্ধ করছে, এরাও সে আইনে ছাত্রলীগকে নিষিদ্ধ করতেছে। আগের সরকার যে আইনের মাধ্যমে ইসি গঠন করছে, এরাও সে আইনের মাধ্যমে ইসি গঠন করছে। এবং আগের সরকার গঠনের মাধ্যমে জামাতকে উপহার দিছিল একটা অবসরপ্রাপ্ত আমলাদের একটা গ্রুপ, একজন আর্মি আনতে হবে আর একজন জেলা জজ আনতে হবে, সব অবসরপ্রাপ্ত। কিন্তু একজন লোক অবসর হয় কখন বলেন তো আপনি আমাকে? অবসর হয় কেন? অবসর হওয়ার দরকারটা কি? এই কারণে দরকার যে সরকার মনে করে যে তোমার আর এই পদে আর সার্ভিস দেওয়ার দক্ষতা আগের মতো নাই, বয়সজনিত কারণে তোমার আর আগের মতো তুমি দক্ষতা দেখাতে পারবে না, অতএব তোমাকে বিদায় দেওয়ার সময় হয়েছে, সসম্মানে তোমাকে বিদায় করে দিলাম। আল্লাহ এক সময় বলে এই পৃথিবীতে তোমার আর থাকার প্রয়োজন নাই, এনাফ হয়ে গেছে, এখন তুমি অন্যের বোঝা হয়ে যাবা। ঘটনাগুলো তো এই। তাহলে সমস্ত অবসরপ্রাপ্ত লোক যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে জায়গাটার দিকে সারা দেশ তাকিয়ে আছে, সেটাকে তারা নিয়ন্ত্রণ করবে, আমার কাছে না এটা লজিক্যাল মনে হয় না। হইতে পারে অন্য কোনো রহস্য, জানি না। জেনারেল রহমান, সরকার আর কি কি দুর্বলতার জায়গা আপনি দেখেন? কেউ কেউ মনে করেন যে অর্থনীতিটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা যাচ্ছে না, বিশেষ করে ইনফ্লেশন ইজ টু হাই, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করা যাচ্ছে না। আপনি একমত, বা এর সঙ্গে আর কিছু যোগ করবেন, বা মনে করবেন যে পরিস্থিতির উন্নতি হয়েছে? বা না, এটা তো ধরেন আপনি, কারণ এগুলোর সঙ্গে জনতুষ্টির বা জনসন্তুষ্টির একটা সম্পর্ক নিবিড়ভাবে আছে, আমি যে দুটো প্রসঙ্গ অন্তত উল্লেখ করলাম। জি, প্রাথমিক অবস্থায় আমি সরকারের যেটা পদক্ষেপগুলো দেখেছি, তখন আর্মি এগুলোর ব্যাপারে খুব অ্যাক্টিভ ছিল। যেখানে যেখানে আর্মি অ্যাক্টিভ ছিল সেই সমস্যাগুলো খুব জলদি সমাধান হয়ে গেছে, যেমন আনসার বিদ্রোহ, পুলিশ বিদ্রোহ। আপনি কি মনে করেন যে এখন আর্মি ইনঅ্যাক্টিভ, ডিসএঙ্গেজড? এটা ইনঅ্যাক্টিভ বলবো না, আমি ওটা পরে বলছি। যেমন মনে করেন যে আনসার বিদ্রোহ হলো, পুলিশ বিদ্রোহ হলো, তারপরে ভিতরে ষড়যন্ত্র, বাইরের ষড়যন্ত্র, যাই বলেন, শ্রমিকদের একটা মানে বিদ্রোহ, এরকম একটা হলো। তো এগুলো তো খুব ভালোভাবে দমন করেছে এই সরকার। আর এখন পর্যন্ত রিজার্ভ বেড়ে বোধহয় 20 বিলিয়নের কাছাকাছি চলে গেছে। আমি এর আগে একটা কথা বলেছিলাম, সেটা হলো যে সবজির দাম মানে বাজারে বেশি, এটা শেখ হাসিনার গভর্নমেন্ট থাকলেও কিন্তু হইতো। কারণটা হলো, আমি নিজে বলি, আমাদের গ্রামে আমার বাপ দাদারা যেসব জমিতে বা বাংলাদেশের যেসব জমিতে সবজি আবাদ হতো, তার 50 to 60% জমি আপনার ফলের বাগান হয়েছে। এবং এই ফলের বাগানগুলো মানে এত বেশি প্রচার পেয়েছে, এই ড্রাগন ফল বলেন, থাই আমের বাগান বলেন, আমাদের গ্রামে 1 বিঘা জমি নাই যেখানে সবজি আবাদ হয় না, একদম বন্ধ হয়ে গেছে সবজি আবাদ। আমার যে জমি আছে ওখানে, সেগুলো তো আমি আমের বাগান করেছি, লিচুর বাগান করেছি। এখন আম লিচু খায় তো আর আমরা বাঁচবো না, আমরা বাঁচতে হলে তো আমাদের সবজি খাইতে হবে। এইটা কিন্তু সব জায়গাতেই অবস্থা, সবখানে। আপনি এই ইয়েতে যান, নাটোরে যান, আপনি ইয়েতে যান, চাঁপাইনবাবগঞ্জে যান, ও মাইলকে মাইল আপনি দেখবেন শুধু ওই বাগান আর বাগান, ওই সবগুলো, কোনো জায়গার বাকি নেই। তো সবজি আবাদ করার জন্য আমি তো বলি সরকারকে যে একটা ক্যাম্পেইন শুরু করা উচিত, যে পানির উপরে সবজি চাষ করো, এই তালাই দিয়ে, তারপরে কচুরিপানা দিয়ে, যেভাবে হোক এইগুলো এখন করতে হবে। তা না করলে কিন্তু উপায় নেই, কেন আমরা ওই জমিগুলোকে কিন্তু আমরা এখন ইউজ বলেন, মিস ইউজ বলেন, যাই হয়, আমরা কিন্তু করে ফেলেছি। তো ওরই আফটার ইফেক্টটা এখন হচ্ছে আর কি। এখন সরকারের যে দুর্বলতা, সেগুলো না আমরা তো কামাল সাহেব সহজে আলোচনা আমরা করলাম, যে রাজনীতি না জানার কারণে যে ফলআউটগুলো হয়, পিটফলগুলো হয়, সেটা তো এই সরকার যত দিন যাবে তত বেশি প্রকট হয়ে দেখা দেবে।
তো আমি মনে করি যে মন্দের ভালো হিসেবে যে সংস্কার যতটুকু প্রয়োজন, মানে আমরা তো নিজেরাও একটা বুঝি যে কী প্রয়োজন, যাতে একটা স্বৈরাচার যেন ফিরে না আসে, এই রকম একটা সংস্কার করে উনি যেটা বললেন যে 18 মাস বা 24 মাস দিয়ে একটা ইলেকশন দিয়ে যদি চলে যায় সরকার, তাহলে আমার মনে হয় যে ভালো হয়। আর ছাত্রদের যে দল করাটা, সেটা আমি মনে করি একটা দল হওয়া উচিত, এবং সেটা করা পর্যন্ত বোধহয় ওয়েট করতে হবে আমাদেরকে। সেটা আমি বুঝতে পারছি আর কি, যে এটা হবে এবং ছাত্র জনতা মিলে একটা দল হবে, দল হওয়ার পরেই মানে কি কিংস পার্টি? এখন কিংস পার্টি বলবেন নাকি না, ক্ষমতায় থেকে দল বিপ্লবের বাই প্রোডাক্ট, না না, আমি বলছি বিপ্লবের বাই প্রোডাক্ট হতে পারে, সেটা নিয়ে বিপ্লবের প্রোডাক্ট হোক, বাই প্রোডাক্ট না হোক, যাই হোক সেটা হোক, কিন্তু ক্ষমতায় থেকে দল করলে তো কিংস পার্টি মানে তাই তো বলে লোকজন। এখন ছাত্ররা তো ক্ষমতায় নাই, তাদের 2 জন রিপ্রেজেন্টেশন আছে, 3 জন এতে তত ইন্টারিম গভর্নমেন্টে 3 জন, 3 জন, হ্যাঁ 3 জন, সরি, পরে আরেকজনকে নেওয়া হয়েছে আর কি। তো এখন কথা হলো যে 3 জন তো, এবং আপনি কি মনে করেন কি না যে তারা 3 জন উইথ ডিউ রেসপেক্ট, কারণ তাদের কন্ট্রিবিউশন আছে, তারা সাফার করেছে, এই মুভমেন্টের সামনের সারিতে ছিল, ঝুঁকি নিয়েছে, এগুলো সব ঠিক আছে, কিন্তু তারা কি এখন সারা দেশের এই লক্ষ লক্ষ ছাত্র সমাজকে প্রতিনিধিত্ব করে কিনা, বা লক্ষ লক্ষ ছাত্র সমাজ মনে করে কিনা যে এরাই আমাদের নেতা, এরাই আমাদের ভবিষ্যৎ নির্মাণ করবে? এখন তো সেটা প্রাইভেট ইউনিভার্সিটি হোক, সেটা কলেজ হোক, স্কুল হোক, ইংলিশ মিডিয়াম স্কুল হোক, বাংলা মিডিয়াম মাদ্রাসা হোক, সবাই মনে করে কিনা? আমরা 2-1 জনের বক্তব্য শুনেছি। এখন তাদের তো সম্বন্ধে আমি নিজে তাদের সম্বন্ধে বেশি একটা ওয়াকিবহাল নই, তবে আমি একটা জিনিস মনে করি যে ছাত্ররা এদের বিরুদ্ধে অন্য ইউনিভার্সিটির, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটির ছাত্র এখনও তো রাস্তায় নামে নেই এদের বিরুদ্ধে, যে না আমরা তাদের বর্জন করলাম কিংবা তারা আমাদের ইন্টারেস্ট দেখছে না। তো সেদিক থেকে আমি বলবো যে না, এরা কন্টিনিউ করলেও যদি এই দলটা হয়, তাহলে এটাকে তো ডক্টর ইউনূস সমর্থন তো দিচ্ছেন না, যে কিংস পার্টি যে আপনি বলবেন, সেই ক্ষেত্রে তো যে সরকার প্রধান আছেন, তার নেতৃত্বে বা তার গাইডেন্সে তো এইরকম কোনো আমরা তো দেখছি না যে উনি করছেন আর কি। তো সেই থেকে আমি যেটা বলবো যে এটাকে ঠিক কিংস পার্টি ওইভাবে বলা যাবে না, যে একটা পার্টি হওয়া দরকার এবং সেটাই হচ্ছে, এবং যারা এটা করছে তারা কিন্তু সরকারে নাই। এবং আমি প্রথমেই শুনেছিলাম, একেবারে প্রথম দিকে, এই ধরেন আপনার 5 তারিখে, তো 8 তারিখে গভর্নমেন্ট ফর্ম হলো, 15-20 দিনের মধ্যেই যে একটা প্ল্যান আছে যে একটা দল হবে, এবং সেখানে এরা এই 3 জন, মানে 2 জন, পরে তো একে পরে নিল আরেকজনকে, তো এরা ওইটাতে জয়েন করবে না, সার্জিস থাকবে, অন্যরা ওইটার মধ্যে থাকবে। এখন সেটাই কি সেই প্ল্যান? তো সেটা তো সরকার ফর্ম হওয়ার পরেই আপনার এই জিনিস, মিস্টার মাসুদ কামাল, এই বিষয়ে হয়েছে। আপনার কোনো বক্তব্য? এই যে ছাত্রদের দল করা নিয়ে আপনি অবশ্য বলেছেন যে দল করা, কিন্তু আমার একটা পরিষ্কার প্রশ্ন ছিল যে তারা আসলে সারা দেশের ছাত্রদের প্রতিনিধিত্ব করে কি না এখন এই মুহূর্তে? এটা প্রতিনিধিত্ব করে কিনা আমি একদম হুবহু বলতে পারবো না, কারণ আমার কাছে তো সেরকম কোনো ডাটা নাই। তবে আমি পার্সোনালি যেটা মনে করি যে ছাত্রদের ঐক্যটা আগের অবস্থায় নাই, এটা হলো আমার অবজারভেশন। এর বাইরেও তো অনেক ছাত্র সংগঠন আছে, ধরেন ছাত্র দল আছে, ছাত্রলীগ ধরলাম নিষিদ্ধ, ছাত্র শিবির আছে, ছাত্র ইউনিয়ন আছে, ছাত্র ফেডারেশন আছে। এই আন্দোলনের নেতৃত্বে আমরা যে ছাত্রদের দেখেছিলাম, তারা এখন আর আগের মতো ঐক্যবদ্ধ নয়, এবং ঐক্যবদ্ধ না, এটা হলো কি জানেন, এটা আমি মনে করি এই গভর্নমেন্টের প্রথম ব্লান্ডার, দিস ওয়াজ দ্য ফার্স্ট ব্লান্ডার এই গভর্নমেন্টের। সেটা হলো 2 জন ছাত্র নেতাকে সরকারে অন্তর্ভুক্ত করা, পরে আরও একজনকে করা। এটা গভর্নমেন্টের ব্লান্ডার আমি মনে করি। আমি অনেকে আমাকে বলেছে এটা নিয়ে যে আপনি ব্লান্ডার মনে করেন, কোনো তারা তো খারাপ করছে না, তরুণদের কেন প্রতিনিধিত্ব থাকবে না বলছে আমাকে। তা আমি কিন্তু তাদের সঙ্গে দ্বিমত পোষণ করি না, তারা কিন্তু মেধাবী, কোনো সন্দেহ নাই। তারা খারাপ করছে আমি তাও বলবো না, বরং আমি বলবো যে কজন উপদেষ্টা আছে তাদের মধ্যে যারা ভালো করছে, আপনি যেভাবেই তালিকা করেন না কেন, এই 2 জন আসবে, 2 জন তো আসবে। আরেকজন কোনো পোর্টফোলিও নাই, ওনার কথা আমি বাদ রাখি, কিন্তু অন্য 2 জন কিন্তু আসবে, মানে তারা ভালো করছে, তারা পরিশ্রম করছে, শ্রম দিচ্ছে, তারা এটাকে ওন করে আন্দোলনটাকে, কাজে তারা তো ভালো করবেই, কাজে সেটা নিয়ে কিন্তু আমার কোনো আপত্তি নাই। কিন্তু ব্লান্ডার টাইম বলি এই কারণে যে
এদের দুইজনকে প্রথমে মন্ত্রিসভায় নেওয়াতে পুরো ছাত্রটা মনে করেন এখন একটা আমি মাঝে মাঝে বলি তো এই যেমন ধরেন এই তিতুমির কলেজে আন্দোলনটা হলো, দেশে যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকতো এই আন্দোলনটা এই পর্যায়ে আসতো না, যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট। কারণটা কি, ওই গভর্নমেন্টের লোক কিন্তু ওই এলাকায় আছে, তারা কিন্তু এটাই ম্যানেজ করতো। ওই স্টুডেন্টদের মধ্যে ওই গভর্নমেন্টের লোক ছিল, তারা এটাকে ম্যানেজ করতো। কিন্তু এই গভর্নমেন্টের মাঠ পর্যায়ে কোনো লোক নাই। নাই কেন? ছিল তো, ছাত্রই থাকতে পারতো, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থাকতে পারতো। তারা কিন্তু নাই এই গভর্নমেন্টের সঙ্গে, বরঞ্চ তারা এই গভর্নমেন্টকে মাঝে মাঝে চাপ দেয় তাদের কিছু চাওয়া পাওয়ার জন্য। যারা আছে এরা এদের সঙ্গে নাই। আর আপনি দেখেন তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে এই যে কয়েকজন সার্জিস, হাসনাত, এই যে কয়েকজন মাসুদ, এই যে কয়েকজন হান্নান মাসুদ, এছাড়া কিন্তু পাবেন না। সে 158 বা 65 কই পাবেন না আপনি কোথাও, দেখেন কাউকে পাবেন না আপনি। কারণটা কি? কারণটা হলো ওই ঐক্যটাকে আপনি ভেঙে দিয়েছেন ওই দুইজনকে মন্ত্রিসভায় নিয়ে। তাতে হয়েছে কি, সবার মধ্যে সব স্টুডেন্টদের মধ্যে প্রশ্ন আসছে যে আমি নই কেন, আমিও তো হতে পারতাম। বা মেয়েরা কোথায়, যে মেয়েরা এত ভূমিকা রাখলো। আমাকে একজন বলতেছে যে সবচেয়ে কম মানে একজন লোক মারা যায় না ঢাকা ইউনিভার্সিটির। না, আপনার 17 জুলাইয়ের পরে তো প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা যদি রাস্তায় না থাকতো এই মুভমেন্ট এগোতো না। এবং তারা বলতেছে যখন ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য হলগুলো খালি করে দেওয়া এত যে মারা গেছে, এখানে ছাত্র মারা গেছে কয়জন, এক নম্বর কথা। দুই নম্বর হলো যারা মারা গেছে ঢাকা ইউনিভার্সিটির কয়জন মারা গেছে, একজন মারা যায় নাই। তাহলে অন্য অন্য ইউনিভার্সিটির কন্ট্রিবিউশন কি এর চেয়ে কম? আচ্ছা, জনতা মারা গেছে, জনতার কন্ট্রিবিউশন কোথায়? তাও নাই, একদম নাই। কিন্তু এটাকে বিপ্লবী সরকার বলাই যাবে না ভাই। এই কারণে এরা বিপ্লবটাকে রিপ্রেজেন্ট করে না। তো ওদেরকে নেওয়ার কারণে কি হলো, স্টুডেন্টদের মধ্যে যে ঐক্যটা ছিল আগে একটা সিমেন্ট, ওটা ভেঙে গেছে, ওটা নাই। তা না হলে এরা যদি থাকতো তাহলে সরকারের যে কোনো সিদ্ধান্তকে ইমপ্লিমেন্ট করার জন্য এরা মাঠে থাকতো, সেটা হয়তো সবচেয়ে ভালো। কিন্তু এটা করে কাকে খুশি করতে গেলো, কি করতে গেলো জানলাম না, পুরো ঐক্যটাকে ওরা নষ্ট করে দিল। এই জন্য ওনারা ভুগতেছে এখনো, আগামীতেও ভুগবে, এই জন্য ভুগবে দেখেন। তো যে কারণে আমি মনে করি যে আপনি যেটাকে কিংস পার্টি বলেন আর যাই পার্টি বলেন, যে কথা জেনারেল রহমান খুব ইঙ্গিত সহকারে ছোট্ট করে বলছেন কিন্তু, যে দল না হওয়া পর্যন্ত মনে হয় অপেক্ষা করতে হবে। গুরুত্বপূর্ণ কথা, কিন্তু মনে হয় অপেক্ষা করতে হবে মানে কি, এই দলটা করতে হবে আগে ইলেকশনের আগে। তবে উনি এটাকে কিংস পার্টি বলতে চান না, সেটা না, উনি বলছেন না, ভদ্র মানুষ উনি তো আর আমার মতো মানে বলবেন না, উনি ওনার মতো করে বলছেন, ইঙ্গিত যা দেওয়ার দিয়ে দিচ্ছেন। তো সেখানে এই কিংস পার্টিটা আসলে সরকারকে টিকে থাকার জন্যই আমি মনে হয় করতে হবে। কারণ এই সরকার তো একসময় ক্ষমতা থেকে নেমে যাবে না, তখন এই উপদেষ্টাদের অনেকের নিয়ে কিন্তু ঝামেলা হবে। আপনি বাংলাদেশের 53 বছরে তো আমরা অনেক রাজনৈতিক দল করতে দেখলাম, অনেক চেষ্টা এবং বড় বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব বা বাংলাদেশে সম্মানিত, সমাদৃত, প্রশংসিত, গুণীজন, সৎ, ভালো মানুষ হিসেবে পরিচিতরাও তো অনেক দল করবার চেষ্টা করেছেন এবং একসঙ্গে অনেক নেতা বেরিয়ে গিয়ে বড় দল থেকে দল করবার চেষ্টা করেছেন, কেউ তো টেকেননি। ওগুলি টেকেনি, কিন্তু আবার এরকমভাবে তো দল গড়ে উঠেছে। জাতীয় পার্টি বিএনপিতে এইভাবে গড়ে উঠেছে, ক্ষমতার থেকে তো উঠছে গড়ে না। কিন্তু জাতীয় পার্টি না, এখানে একটা যেমন বিএনপি ক্ষমতায় থেকে গড়ে উঠেছে, কিন্তু বিএনপি আবার রাজপথে থেকে সংগ্রাম করে অনেক কিছু করে গড়ে উঠুক, পরে তারা রাজপথে থাকবে, সমস্যাটা কি? রাজপথ তো আছেই, ওকে, কোনো সমস্যা নেই। আমি কিন্তু কিংস পার্টির ভবিষ্যৎ খারাপ দেখি না। তারা হয়তো এই নির্বাচনে খারাপ করবে, কিন্তু খারাপ দেখি না আমি। সরকারের সমর্থন নিয়ে যদি একটা দল গড়ে ওঠে, উঠুক না। সো তাহলে এটা অন্তত বলা যেতে পারে যে কিংস পার্টি হবে বা ভবিষ্যৎ খারাপ না, তারা হয়তো ভবিষ্যতে বাংলাদেশের জন্য অনেক ভালো কিছু করবে। কিন্তু নির্বাচনটা বোধহয় অন্তত আগামী নির্বাচনটা সেই অর্থে তাহলে খুব একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য বা নিরপেক্ষ সেটা হবে না। না, সেটা বোধহয় হবে। সেটা হবে কেন? কারণ জাতীয় পার্টি ক্ষমতা থেকে যখন ক্ষমতায় থাকা অবস্থায় জাতীয় পার্টি গঠিত হয়েছে এবং জাতীয় পার্টি যখন নির্বাচন করেছে, সেই একটি নির্বাচনকে বিএনপির ক্ষেত্রে তাই হয়েছে। জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালে এবার হবে, আমি বলি কেন হবে, এবার হবে এই কারণে এবার একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা হবে। এই সরকার থাকবে না, এই সরকারই থাকবে। এই সরকারের আনুকূল্যে একটা পার্টি গড়ে উঠবে, কিন্তু সরকারের ভূমিকা থাকবে তত্ত্বাবধায়ক সরকারের মতো। কারণ সরকারের মাথায় তো ডক্টর ইউনূস আছেন এবং এই নির্বাচন কমিশন আমি মনে করি
এই ধরনের কোনো সরকারি মানে কিন্তু সেটা আপনি কিভাবে মনে করেন যেন রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ বা বিএনপি ক্ষমতায় যখন ছিল তারা সারা দেশে প্রশাসন পুলিশ তাদের মতো করে সাজিয়েছে, আজকে কি এই তুলনা করেন না না কি জিনিস ভাই, ওটার সঙ্গে ওটা তুলনাহীন একটা বিষয়। এইরকম নির্লজ্জ হবে, আমার একটা সময় নেই, জাস্ট 2 মিনিট করে সময়। জেনারেল রহমান ভারতের প্রসঙ্গটা তুলেছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্কে টানাপোড়েন, আপনি কি মনে করেন এটা কোথায় আছে, কোথায় যাওয়া উচিত, কি হওয়া উচিত? আর আওয়ামী লীগের প্রসঙ্গটা তো বোঝাই গেছে যে আওয়ামী লীগের আলোচনাই আপনি করতে পছন্দ করছেন না, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আওয়ামী লীগ কি ব্যান করা হবে, আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে কি করতে পারবে না, আওয়ামী লীগের ভবিষ্যৎ খুব ছোট করে। আওয়ামী লীগকে ব্যান করা হবে একটা ডিজাস্টার, এটা আমি মনে করি। কারণ আওয়ামী লীগের মিনিমাম 2 থেকে 3 কোটি আওয়ামী লীগের লোক আছে বাংলাদেশে। এটাকে ব্যান করতে গেলে আওয়ামী লীগের উপকার করা হবে, বরঞ্চ হওয়া উচিত আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকে বিচারের আওতায় আনা। কারণ প্রত্যেকটা নেতাই কোনো না কোনো অপরাধের সঙ্গে জড়িত। তাদের বিচারের আওতায় আনলে পরে সরকারের জন্য মনে করি ভালো হবে। ব্যান করলে সরকার হ্যান্ডেল করতে পারবে। তাতে বরং কী হবে জানেন, ব্যান করতে গেলে এই করাপ্ট লিডাররা এক ধরনের সিম্পেথি পাই যাবে। এটা উচিত হবে না। ভারতের সঙ্গে সম্পর্ক যেটা, আমি এটাও মনে করি আওয়ামী লীগ ইলেকশন করতে দেওয়া উচিত। তাদের আওয়ামী লীগ দেওয়া উচিত। ওকে, ঠিক আছে। এটা না দিলে কি হবে, আওয়ামী লীগ সারা দুনিয়া বলে বেড়াবে যে আমরা জিততাম, আমাদের করতে দিল না। ওদের ইলেকশন করতে দেওয়াটা হবে ওদের জন্য সবচেয়ে বড় ডিজাস্টার। কারণ ওরা ইলেকশন করতে গেলে ওরা ইলেকশন করতে পারবে না, আসলে ক্যান্ডিডেটই খুঁজে পাবে না। হ্যাঁ, করতে দেওয়া ভারতের সঙ্গে সম্পর্ক, ভারতের সঙ্গে সম্পর্ক যেটা, এটা ভারতের সবসময় দেখা গেছে আমাদের সঙ্গে এক ধরনের মানে বড় ভাই সুলভ, এক পর্যায়ে স্বামী সুলভ, এই সমস্ত আচরণ তাদের করতে দেখা গেছে। এইটা ভাই করতে দেওয়া উচিত না। আমরা ছোট হতে পারি, অনেকে বলে যে বাংলাদেশ থেকে ভারতের বগলতলায় থাকলে যেরকম এরকম। আমি তাদেরকে বলি বগলতলা অবশ্যই ঠিক, কিন্তু এটাও তো ঠিক যে বগলতলা যদি ছোট্ট একটা ফোড়া হয় তাহলে বিশাল দেহটা টের পেয়ে যায় যে কী আছে। কাজেই এটা কিন্তু ভাইস ভার্সা, খালি ওনারাই সব কিছু, এটা আমি মনে করি এটা একটা ভাইস ভার্সা হওয়া উচিত আমি মনে করি, এবং সম্মানজনক সম্পর্ক থাকা উচিত, এবং এটা রাখা সম্ভব। মেরুদণ্ড সোজা করে দাঁড়ালে এটা সম্ভব। কে বড় কে ছোট এটা ইম্পর্টেন্ট না। জেনারেল রহমান, খুব ছোট্ট করে। আমি যেটা মনে করি, কামাল সাহেব যেটা বলেছেন সেটা ঠিক। যেমন মনে করেন যে এই সরকার আসার পরে কিন্তু সীমান্ত হত্যা বন্ধ হয়ে গেছে, তার মানেটা হলো যে মেরুদণ্ড সোজা করে দাঁড়ালেই কিন্তু এটা সব করা যায়। দেখেন, ভারতের সঙ্গে যে আমাদের সম্পর্ক, এটা নতুন করে আর ম্যাপিংটা করতে হবে এই সরকারকে, শুরুটা করতে হবে এই সরকারকে। ম্যাপিংটা হলো এই যে ডোনাল্ড ট্রাম্পকে যে অভিনন্দন দিয়েছিলেন শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী হিসাবে, ভারত থেকে কিন্তু সরকারিভাবে বলা হয়েছে তিনি ভূতপূর্ব বা প্রাক্তন প্রধানমন্ত্রী। এটা বলার মানেটা হলো যে শেখ হাসিনাকে তারা ওই আওয়ামী লীগকে তারা রিজেক্ট করেছে, শেখ হাসিনাকেও রিজেক্ট করেছে, আওয়ামী লীগকেও রিজেক্ট করেছে ভবিষ্যতের বাংলাদেশের সঙ্গে সম্পর্কে সেতুবন্ধ হিসেবে। সেই থেকে আমি মনে করি যে আমাদের এখন নতুন করে চিন্তা করতে হবে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা কী হবে, এবং ভারতও চায় আওয়ামী লীগকে বাদ দিয়ে এই বাংলাদেশের মানুষের সঙ্গে, সরকারের সঙ্গে সম্পর্কটা নতুনভাবে ড্র করার জন্য। তো আমি মনে করি যে যেভাবে যাচ্ছে ডক্টর ইউনূস, যেভাবে যাচ্ছেন, ওনার কিন্তু কিছু কিছু পদক্ষেপ খুব দৃঢ়ভাবে উনি নিয়েছেন, এবং কূটনীতিটা যেভাবে তিনি হ্যান্ডেল করছেন, আমি বলবো যে বিদেশে সারা পৃথিবীতে ঘুরে বেড়ার ব্যাপারে তার যে একটা অভিজ্ঞতা, সেটা কিন্তু তাকে অনেকভাবে গাইড করছে আমি মনে করি। তো কাজে আমি আশা করি যে এই সরকার যদি থাকে, যতদিনই থাকুক, ভারতের সঙ্গে আমাদের একটা নতুন সম্পর্কের ম্যাপিংটা তৈরি হবে। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্ত। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মাসুদ কামাল এবং মেজর জেনারেল আলম ফজলুর রহমান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনাবার জন্য। দর্শক, আমার অতিথিরা নানা বিষয় নিয়ে কথা বলেছেন। কথার একটা ঐকমত্যের জায়গা যে নির্বাচনটা করবার জন্য খুব বেশি সময় নেওয়া যাবে না, সর্বোচ্চ 2 বছর। ওনারা যদি, আমি ওনাদের দুজনের মতামতকে এক জায়গায় করি, সংস্কার কিছু করতেই হবে, সব সংস্কার হবে সেটা মনে করবার কোনো কারণ নেই। সংস্কার একটা কন্টিনিউয়াস প্রসেস, সেটা মাথায় রেখেই করতে হবে। তবে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট, রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট যে সংস্কারগুলো করা সম্ভব সেগুলো করতে হবে। অবশ্যই জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সেটা করতে হবে। পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বা স্টেক হোল্ডার যারা, তাদের
সঙ্গে নিয়ে করতে হবে, তাদেরকে বাইপাস করে কোনো কিছু করলে সেটা কার্যকর করা সম্ভব হবে না। ছাত্ররা বা ছাত্রদের নামে যারা দল করবার কথা বলছেন, ওনারা দুজনেই সেটাকে সাধুবাদ জানাচ্ছেন, স্বাগত জানাচ্ছেন এবং তাদের ভবিষ্যৎটাও উজ্জ্বল দেখছেন। অন্তত আমার দুই অতিথি দুপাশ থেকে সেভাবে বলবার চেষ্টা করেছেন। তবে ছাত্রদের প্রতিনিধি হিসেবে যারা সরকারে আছেন তারা যদি না থাকতেন সরকারে, সেটা অনেক শোভন হতো, এমনকি ছাত্রদের মধ্যে যে ঐক্য সেটা ধরে রাখতে অনেক সহায়তা করত। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ওনারা মনে করেন যে এই সম্পর্কটার নতুন একটা ম্যাপিং হওয়া দরকার এবং সেটা হচ্ছে। এবং আওয়ামী লীগের ক্ষেত্রে দু রকমের সুর আমি শুনেছি, আমি যদি বুঝতে ভুল না করি। এক দিক থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে কোনো স্পেস দেওয়া উচিত না, নিষিদ্ধ করা উচিত। অন্য দিক থেকে বলা হচ্ছে যে নিষিদ্ধ করলে আসলে আওয়ামী লীগ লাভবান হবে, ইলেকশন করতে না দিলে আওয়ামী লীগ লাভবান হবে। আরেকটা বিষয়ে মোটামুটিভাবে ঐকমত্য আছে যে দুর্বলতা, সীমাবদ্ধতা, যেহেতু সকলেই রাজনীতি করে না এবং এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এখানে কোনো রাজনীতিবিদ নেই, কাজেই সরকার প্রধান হিসেবে যিনি আছেন তিনি আন্তর্জাতিকভাবে অত্যন্ত সমাদৃত গুণী মানুষ, স্বপ্নদ্রষ্টা, স্বপ্ন দেখাতে নিজে দেখেন, দেখাতে পছন্দ করেন এবং গোটা পৃথিবীর মানুষ তার কথা শুনবার জন্য আগ্রহে থাকে। এমন কিছু যেন কেউ না করেন যাতে করে তিনি অসম্মানিত হন বা তিনি ব্যর্থতায়, তার কার্যক্রম ব্যর্থতায় পর্যবসিত হয়। এটা আমাদের জাতীয়ভাবে অনেকটা দায়িত্ব এবং তিনিও এইসব বিষয়ে সজাগ সতর্ক থাকবেন বলে এটা সকলের প্রত্যাশা, যে কারা তার চারপাশে আছে, কারা তাকে কিভাবে গাইড করছে, এটা যেন তিনি অন্তত নিজে বোঝার চেষ্টা করেন। মোটা থেকে এই ছিল আলোচনা। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।